আলাইকুম। রাজধানী ইন্ডিয়াল কলেজের অনলাইন ক্লাসে আমার ব্যবসা শিক্ষার সকল ছাত্রীদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আরও একটি অনলাইন ক্লাসে চলে আসলাম। আজকে আমি তোমাদের যে মূলধন ব্যয় সপ্তম অধ্যায়, সেই সপ্তম অধ্যায়ের প্রথম একটি ম্যাথ সলভ করব এবং তোমাদের এই আলোচনা করেছিলাম। তোমরা এই ক্লাসটিতে কি জেনেছো যে মূলধন ব্যয়টা কি। প্রিভিয়াস টিউটোরিয়ালটিতে আমি বলেছি মূলধন ব্যয় কি এবং মূলধন ব্যয়ের কিছু আলোচনা করেছি যে তাৎপর্য, তারপর হচ্ছে মূলধন ব্যয়ের উৎসগুলো কি কি। তো আজকে আমি একটি উৎস থেকে, যে কি উৎস, মূলধন ব্যয় সাধারণত 4টি উৎস থেকে মূলধন ব্যয় সংগ্রহ করা হয়। মূলধন ব্যয় উৎস 4টি। একটা হচ্ছে ঋণপত্র বা বন্ড, আরেকটি হচ্ছে সাধারণ শেয়ার, আরেকটি হচ্ছে অগ্রাধিকার শেয়ার, আরেকটি হচ্ছে 4 নম্বর হচ্ছে সংরক্ষিত আয়। সাধারণত এই 4টি উৎস থেকে মূলধনের যে উৎস, সেই 4টি উৎস থেকে সাধারণত মূলধন সংগ্রহ করা হয়ে থাকে। এই 4টি উৎসেরই প্রথমে আমি কি বলেছি, যে 4টি উৎসেরই প্রথমে আমাদেরকে কি করতে হবে, ব্যয় বের করতে হবে। এই ব্যয়গুলো বের করাকে বলা হয় মূলধন ব্যয়। মূলধন সংগ্রহ করতে গিয়ে যে ব্যয়টি হয়, এই 4টি উৎস থেকে আমি মূলধন সংগ্রহ করতে পারি। তো আজকে আমি তোমাদের এই ঋণপত্রের কি ব্যয় কিভাবে বের করতে হয় সেটা দেখাবো। তো তার আগে বলে নিই ঋণপত্রটা কি। ঋণপত্র বা বন্ড, ঋণপত্র বা বন্ড এটা কি? এটা হচ্ছে ঋণপত্র বা বন্ড হচ্ছে দীর্ঘমেয়াদী ঋণের ব্যয়। এটি হচ্ছে দীর্ঘমেয়াদী ঋণের জন্য যে ব্যয় হয় তার একটি উৎস। দীর্ঘমেয়াদী ঋণের জন্য যে ব্যয় হয় তার একটি উৎস হচ্ছে ঋণপত্র বা বন্ড। ঋণপত্র বা বন্ডের মাধ্যমে দীর্ঘমেয়াদী ঋণ গ্রহণ করা যায়। দীর্ঘমেয়াদী ঋণ বলতে যে আমি প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের ঋণপত্র বা বন্ড বিক্রয়ের মাধ্যমে প্রতিষ্ঠান মূলধন সংগ্রহ করতে পারে। তাহলে এই যে ঋণপত্র বা বন্ড এটা কি? যে প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান এক বা একাধিক উৎস থেকে ব্যবসার জন্য দীর্ঘমেয়াদী ঋণ মূলধন সংগ্রহ করে থাকে। যেমন যে কোনো একটি উদাহরণ দিতে পারি, যে সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক থেকে, সোনালী ব্যাংক যে কোনো ধরনের সোনালী ব্যাংক থেকে যে কোনো একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান, ওষুধি দোকানদার, যে কোনো কিছু সে ব্যবসায়িক প্রতিষ্ঠান কি করতে পারে, মূলধন সংগ্রহ করতে পারে, সেটা ঋণের মাধ্যমে। ধরো সে ঋণ নিল, এখন সেখানে ঋণের সাথে জড়িত থাকে কি, সুদ। ঋণের সাথে কি জড়িত থাকে, সুদ জড়িত থাকে। এজন্য সাধারণত ঋণপত্র বা বন্ডের ক্ষেত্রে সুদ জড়িত থাকার কারণে কর পরবর্তী বা কর পূর্ব এই বিষয়টি আসে। তো যদি কর পূর্ব থাকে সেটাকে সমন্বয় করতে হয়। তার মানে কর পূর্ব মুনাফাকে বা কর পূর্ব ঋণ মূলধন ব্যয়কে সমন্বয় করার প্রয়োজন হয়। আর এই সূত্রটা কিভাবে হবে দেখো, কর পূর্ব ঋণ মূলধন ব্যয়কে সমন্বয় করার জন্য কর পূর্ব ঋণ মূলধন ব্যয়, এই কর পূর্ব ঋণ মূলধন ব্যয় ইন্টু 1 মাইনাস কর হার করলে কর পরবর্তী ঋণ মূলধনের ব্যয় পাওয়া যায়।
তার মানে কি দেখো, যদি কর পূর্ব ঋণ মূলধন ব্যয় আমাদের প্রশ্নে যদি কর বাদ দেওয়া না থাকে এবং কর হার যেটাকে বলা হয় ট্যাক্স রেট, সেই কর হার যদি দেওয়া থাকে, তাহলে কর পূর্ব থেকে কর পরবর্তী ঋণ মূলধন ব্যয় নির্ণয় করার জন্য আমাকে কর পূর্ব ঋণ মূলধন ব্যয়ের সাথে 1 মাইনাস কর হার যেটা, সেই কর হারটাকে মাইনাস করতে হয় 1 থেকে। দ্যাট মিন্স কর পূর্ব ঋণ মূলধন ব্যয় ইন্টু 1 মাইনাস কর হার হয়ে যাবে কর পরবর্তী ঋণ মূলধন ব্যয়। তো এটি একটি একদম সাধারণ একটি সূত্র। তো আমি এখন তোমাদের এই সূত্রটাও দেখাচ্ছি এবং এটি একটি সূত্র, তোমরা একটু মাথায় রাখবে এই সূত্রটা ঋণ মূলধনের ক্ষেত্রে। আরেকটি আমি তোমাদের এখন যে ডিটেলসে আলোচনা করব, যে অঙ্কটা করব, আমরা বোর্ডে লিখে রেখেছি একটি অঙ্ক, এই অঙ্কটা আমি যে সূত্র দিয়ে করব সেটা আলোচনা করছি এখন। এই যে ঋণপত্র বা বন্ড মূলধনের সূত্র, দেখো সাধারণত আমরা জানি যে ঋণপত্র বা বন্ডের মূলধনের বা ঋণপত্র বা বন্ডের যে ব্যয়, সে ব্যয়ের ক্ষেত্রে সুদের হারটা এর মূল ভিত্তি। তার মানে ঋণ মূলধন ব্যয়ের ভিত্তি হলো কি? সুদের হার। আর এই সুদের ঋণপত্র বা বন্ড দুই ধরনের হয়ে থাকে। ঋণপত্র বা বন্ড দুই ধরনের হয়ে থাকে, যথা ঋণপত্র বা বন্ড সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে পরিশোধযোগ্য, আরেকটা হচ্ছে অপরিশোধযোগ্য বা চিরস্থায়ী। তাহলে একটা কি? একটা হচ্ছে পরিশোধযোগ্য, আরেকটা হচ্ছে অপরিশোধযোগ্য। এই যে দুটি বিষয়, এটার সাথে পরিশোধযোগ্য আর অপরিশোধযোগ্য কি আমি একটু আলোচনা করে তারপর বাকি আলোচনা যাব। পরিশোধযোগ্য মানে হচ্ছে এমন একটি বন্ড বা ঋণপত্র যেখানে নির্দিষ্ট মেয়াদ থাকবে, নির্দিষ্ট সুদের হার থাকবে, নির্দিষ্ট সময়ের উল্লেখ থাকবে। দ্যাট মিন্স সব কিছুই দেওয়া থাকবে। এখানে ঋণপত্রের মধ্যে যে সুদের হার, যে মেয়াদ, বিশেষ করে যে মেয়াদ থাকে, সে মেয়াদটা থাকবে। অবশ্যই একটি নির্দিষ্ট মেয়াদের হবে, নির্দিষ্ট সময়ের জন্য হবে। তাহলে ঋণটা গ্রহণ করা হয় নির্দিষ্ট সময়ের জন্য, সময়টা বা মেয়াদ কি থাকবে? উল্লেখ থাকবে। মেয়াদ বা সময় উল্লেখযোগ্য বা উল্লেখ থাকবে। তার মানে পরিশোধযোগ্য যে ঋণপত্র বা বন্ড, সেটার ক্ষেত্রে তোমার নির্দিষ্ট সময়, নির্দিষ্ট মেয়াদ উল্লেখ থাকবে। ওকে। আর অপরিশোধযোগ্যটা কি? অপরিশোধযোগ্য হচ্ছে মেয়াদ বা সময় বা নির্দিষ্ট মেয়াদ বা সময় উল্লেখ থাকবে না। অর্থাৎ কোনো প্রকারের সময় বা নির্দিষ্ট সময়কাল, যেটাকে আমরা বলি কোনো প্রকার সময়, সেটা উল্লেখ থাকবে না, নির্দিষ্ট কোনো সময়ই থাকবে না, এটা আজীবন মেয়াদী। এই জন্য এটাকে বলা হয় অপরিশোধযোগ্য বা চিরস্থায়ী। এই অপরিশোধযোগ্য ঋণপত্র বা বন্ডের আরেকটি নাম হচ্ছে চিরস্থায়ী। তার মানে অপরিশোধযোগ্য মানে হচ্ছে কি? যেখানে নির্দিষ্ট কোনো মেয়াদ বা সময়ের কথা উল্লেখ থাকবে না। ঠিক আছে, সুদের হার থাকবে, কিন্তু মেয়াদ কত সময় পর্যন্ত সুদের হারে, বা কত দিন পর্যন্ত, বা কত সময়, নির্দিষ্ট সময় পর্যন্ত, কত বছর পর্যন্ত সে ঋণটা পরিশোধ করতে হবে বা বন্ডের সুদ দিতে হবে, তো এই ধরনের কোনো মেয়াদ এখানে উল্লেখ থাকবে না, যেটাকে বলা হয় অপরিশোধযোগ্য বা চিরস্থায়ী। ক্লিয়ার? তাহলে ঋণপত্র বা বন্ড দুই ধরনের হয়, পরিশোধযোগ্য, অপরিশোধযোগ্য। এখন আসি, এই দুইটার ক্ষেত্রে কিন্তু কর অবশ্যই দেয়া থাকতেও পারে, নাও থাকতে পারে। তাহলে প্রশ্নে যদি কর দেয়া থাকে, তাহলে সেটা হবে কর পরবর্তী থেকে পূর্ববর্তী করতে হবে। কর পূর্ববর্তী বা কর পরবর্তী কিভাবে সূত্র দিয়ে করতে হয়? করটা কিন্তু আমাদের এই পরিশোধযোগ্য, অপরিশোধযোগ্য দুইটার ক্ষেত্রে থাকবে। তো কর থাকলে আর কর পরবর্তী হবে, কর পূর্ববর্তী কিভাবে বের করতে হয় সেটা আমরা দেখব। আমি আজকে সূত্র নাম্বার 1 দিয়ে লিখছি, তোমরা এটা লিখে ফেলবে। সূত্র 1, কর পূর্ব ঋণ
করব ঋণ মূলধনের ব্যয়, এটাকে বলা হয় কেআই। কি বলা হয়? কেআই। এটা বের করার সূত্র হচ্ছে কেআই আই ডিভাইডেড বাই এনএসবি ইন্টু 100। কর পূর্ব সূত্রটা হচ্ছে কি? কর পূর্ব ঋণ মূলধনের ব্যয় সূত্রটা হচ্ছে কেআই আই ডিভাইডেড বাই এনএসবি। এখানে আমি একসাথে সবগুলো ব্যাখ্যা লিখবো, ঠিক আছে? সূত্র নাম্বার 2টা লিখি, তারপর ব্যাখ্যাটা একবারে লিখবো। তাহলে সূত্র 2, সূত্র 2 লিখছি। কর পরবর্তী ঋণ মূলধনের ব্যয়, এটা অপরিশোধযোগ্য। এটা অপরিশোধযোগ্য, এটাও অপরিশোধযোগ্য। দুইটা সূত্রই অপরিশোধযোগ্য বা চিরস্থায়ী ঋণপত্র বা বন্ডের ক্ষেত্রে। কর পূর্ব, কর পরবর্তী। এটার সূত্রটা হচ্ছে কেডি 1i 1 মাইনাস টি ডিভাইডেড বাই এন এসবি ইন্টু 100। সূত্রটা একেবারেই সেম, শুধু পার্থক্য হচ্ছে দেখো, কর পূর্বর পরে কর পরবর্তীতে কি হয়েছে? 1 মাইনাস টিটা চলে আসছে। এখানে 1 মাইনাস টিটা শুধু আসছে, আর বাকি সব ঠিক আছে। ওকে, কর পূর্ব থেকে কর পরবর্তী করতে হলে কি করতে হবে? 1 মাইনাস টি করলেই এনাফ। এবার আসি, এই ব্যাখ্যাটা লিখবো, আমি পাশে লিখে দিচ্ছি। দেখো এখানে আইটা হচ্ছে বার্ষিক সুদের পরিমাণ। বার্ষিক সুদের পরিমাণ, যে পরিমাণটা টাকায় বের হবে। ওকে, বার্ষিক সুদের পরিমাণ, কত টাকা ঋণ গ্রহণ করেছি, ওটার বিনিময়ে সুদ কত টাকা দিচ্ছি। ওই যে বলেছিলাম 1 লক্ষ টাকা ঋণ নিয়েছি, 10% সুদ দিচ্ছি, তাহলে 1 লক্ষ টাকা 10% কত হয়? 10,000 টাকা। তো এই যে সুদের পরিমাণটা, এই টাকাটা বের করতে হবে। এটা কিভাবে বের করব? এটা বের করার সূত্র হচ্ছে লিখিত মূল্য ইন্টু কুপন রেট। লিখিত মূল্য ইন্টু কুপন রেট, তাহলে বের হয়ে যাবে আই। এবার আসি এনএসবি। এনএসবি মানে হচ্ছে নিট বন্ডের নিট বিক্রয় মূল্য। এনএসবি মানে হচ্ছে কি? নিট বিক্রয় মূল্য। এটা বিক্রয় মূল্য থেকে বের করার নিয়ম হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস উত্তোলন ব্যয়। বিক্রয় মূল্য মাইনাস উত্তোলন ব্যয় বের হয়ে যাবে নিট বিক্রয় মূল্য। আর টি মানে হচ্ছে কর হার, যে পার্সেন্টটা তোমার ধরো 40%, 50% সেটা দেওয়া থাকবে। তাহলে এই হচ্ছে দুইটি একসাথে ব্যাখ্যা দিয়ে দিয়েছি, সূত্র 1 ও 2 দিয়ে। আজকে আমি তোমাদের যে অঙ্কটি করাবো সেটা হচ্ছে সূত্র নাম্বার 2 দিয়ে। তো চলো করি। তোমরা ব্যাখ্যাটি দেখতে পাচ্ছ। আই কিভাবে বের করব? বার্ষিক সুদের পরিমাণ, যেটা পরিমাণ মানে টাকায় বের করতে হবে। কিভাবে? লিখিত মূল্য ইন্টু কুপন রেট। লিখিত মূল্যটা প্রশ্নে দেওয়া থাকবে, কুপন রেটটাও দেওয়া থাকবে, গুণ করলে আই বের হয়ে যাবে। এনএসবি মানে হচ্ছে নিট বিক্রয় মূল্য। নিট বিক্রয় মূল্য মানে হচ্ছে বিক্রয় মূল্য থেকে উত্তোলন ব্যয় বা ইস্যু খরচ। উত্তোলন ব্যয় মানে হচ্ছে যখন কোনো ঋণপত্র বা বন্ড বাজারে বিক্রি করার জন্য ছাড়া হয় বা ইস্যু করা হয়, তখন কিছু ব্যয় হয়। তার মানে যে বন্ড বা শেয়ারের বন্ড বা ঋণপত্র বিক্রয়ের সাথে জড়িত যে ব্যয়টা, সেটাকে বলা হয় উত্তোলন ব্যয়। তাহলে বিক্রয় মূল্য থেকে উত্তোলন ব্যয় বাদ দিব। নট অনলি বন্ড বা শেয়ার, যে কোনো ধরনের শেয়ারও হতে পারে, ঋণপত্র হতে পারে। তো বন্ড বা শেয়ার বিক্রয়ের সাথে জড়িত যে ব্যয়, তাকে বলা হয় উত্তোলন ব্যয় বা ইস্যু খরচ। তো উত্তোলন ব্যয় বিক্রয় মূল্য থেকে বাদ দিলে পেয়ে যাব নিট বিক্রয় মূল্য, এনএসবি, যেটা কিনা এটা।
তারপর আমি কর হার যদি প্রশ্ন দেওয়া থাকে তাহলে 1 মাইনাস কর হার এই সূত্রটি বসাবো, যদি কর হার দেওয়া না থাকে তাহলে এই সূত্রটি হবে। ক্লিয়ার? আজকে আমি 2 নম্বর সূত্র দিয়ে করব। দেখো তোমাদের যে অঙ্কটি আমি তুলেছি সেটা আমাদের বই থেকে, এবং ছোট্ট একটি উদাহরণ, তোমাদের বইয়ের পেজ নাম্বার হচ্ছে 588, এই পেজের বইটির খালিকুজ্জামানের পেয়ে যাবে উদাহরণ 1 নাম্বার দিয়ে। একটি কোম্পানি 1000 টাকা লিখিত মূল্যের 10% সুদের চিরস্থায়ী বন্ড বাজারে বিক্রি করার চিন্তা করছে। একটা কোম্পানি 1000 টাকা লিখিত মূল্য কত? 1000 টাকা। কত পার্সেন্ট সুদে? 10% সুদে। কুপন রেট কত পার্সেন্ট? 10%। কুপন রেট বা সুদের হার একই বিষয়। 10% লিখিত মূল্যের সাথে যদি গুণ করি সুদের হার, যেটা বার্ষিক সুদের পরিমাণ, সেটা পেয়ে যাব আই। চিরস্থায়ী বন্ড বাজারে বিক্রি করার চিন্তা করছে। চিরস্থায়ী বন্ড তার মানে কি? অপরিশোধযোগ্য। তার মানে যে বন্ডের দেখো নির্দিষ্ট কোনো মেয়াদ নেই, সুদে যেখানে সবই থাকবে, নির্দিষ্ট সময় নেই। চিরস্থায়ী বন্ড বাজারে বিক্রি করার চিন্তা করছে। প্রতিটি বন্ডের বিক্রি করে 930 টাকায়। কত টাকায়? 930 টাকায়। দ্যাট মিন্স বন্ডের বিক্রয় মূল্য হচ্ছে কত? 930 টাকা। প্রত্যাশা করছে 930 টাকা বিক্রি করতে পারবে। উত্তোলন ব্যয় 5 টাকা। ওই প্রশ্নর যে বন্ডটি বাজারে ছাড়ছে তার সাথে বিক্রয় করতে গিয়ে যে ব্যয়টি হয়, উত্তোলন ব্যয়, সেটা হচ্ছে কত? 5 টাকা দিয়ে দিয়েছে। কর হার 30%। বর্ণিত তথ্যাদির আলোকে উক্ত বন্ডের ব্যয় নির্ণয় করো। আমরা যে এই তথ্যটা দেখছি, এই তথ্যের আলোকে আমাকে ব্যয় বের করতে হবে। তাহলে আমি কি ব্যয় বের করব? কর পরবর্তী না কর পূর্ববর্তী? যেহেতু আমার এখানে কর হার দিয়ে দিয়েছে, দেখেছো 30% কর হার। কর হার কত পার্সেন্ট? 30%। তাহলে আমাদের কর হার যেহেতু দেওয়া, টি দেওয়া, তাই আমাকে 2 নাম্বার সূত্র, যেটা হচ্ছে কর পরবর্তী ঋণ মূলধনের ব্যয় বা বন্ডের ব্যয়, সেটা দিয়ে করতে হবে। তাহলে চলো করি সমাধান। কর পরবর্তী ঋণ মূলধনের ব্যয় নির্ণয় করা হলো। চিরস্থায়ী বন্ডের ক্ষেত্রে, এটা কিন্তু চিরস্থায়ী বন্ডের ক্ষেত্রে, তাই না? তো আমরা এখানে প্রথমেই লিখব, আমরা জানি কেডি ইকুয়ালস টু আই 1 মাইনাস টি ডিভাইডেড বাই এনএসবি ইন্টু 100। এই হচ্ছে আমার সূত্র। এখন আমি এখান থেকে এই অঙ্কটি সলভ করব। তো প্রথমে আমি লিখে নেই এখানে কি কি দেওয়া আছে। এখানে আই হচ্ছে কি? আই হচ্ছে বার্ষিক সুদের পরিমাণ। বার্ষিক সুদের পরিমাণ, তাই না? তো বার্ষিক সুদের পরিমাণটা বের করার নিয়মটা কি আমরা কিন্তু জানি। সেটা কি? লিখিত মূল্যের সাথে কুপন রেট গুণ করতে হয়। আমি আবারও লিখছি, লিখিত মূল্য ইন্টু কুপন রেট। তাহলে লিখিত মূল্য কত? দেখো প্রশ্নে বলে দিয়েছে প্রতিটি বন্ড, একটি কোম্পানি 1000 টাকা লিখিত মূল্য। তাহলে কত টাকা লিখিত মূল্য? 1000 টাকা। তাহলে 1000 ইন্টু কুপন রেট কত পার্সেন্ট? দেখো কুপন রেট বা প্রতিটি 1000 টাকা লিখিত মূল্যের 10% সুদে, এটাই হচ্ছে কুপন রেট। তাহলে 10% হচ্ছে কুপন রেট। 1000 টাকার 10% কত হয়? 100 টাকা। তাহলে আমার বার্ষিক সুদের পরিমাণ কত? 100 টাকা। ঠিক, আমার এখানে এনএসবি বের করব। এনএসবি বের করার জন্য আমাদের কি জানতে হবে? বিক্রয় মূল্য মাইনাস উত্তোলন ব্যয়। বিক্রয় মূল্য থেকে উত্তোলন ব্যয় বাদ দিব। তাহলে বিক্রয় মূল্য আমার প্রশ্নে কিন্তু বলে দিয়েছে যে প্রতিটি চিরস্থায়ী বন্ড বাজারে বিক্রি করার চিন্তা করছি। প্রতিটি বন্ডের বিক্রি করছি আমি কত টাকায়? প্রত্যাশা করছি 930 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত? 930। তাহলে 930
30 মাইনাস উত্তরণ ব্যয়। দেখো প্রশ্নে বলে দিয়েছে উত্তরণ ব্যয় কত টাকা, 5 টাকা। এই যে 5 টাকা, তাহলে 5 930 থেকে যদি 5 টাকা বাদ দিই তাহলে 925। আমার নিট বিক্রয় মূল্য কত বের হয়ে গেল, 925 টাকা। ঠিক অনুরূপভাবে আমার যে টি মানে হচ্ছে কর হার, টি মানে হচ্ছে কি কর হার। এই কর হারটা কিন্তু প্রশ্নে বলে দিয়েছে, দেখো কত পার্সেন্ট, কর হার 30%। তাহলে আমার কর হার কত, 30%। আমরা 30টাকে 0.30 লিখতে পারি, তাই না? তো এখন আমি এখানে এটা বসাবো, চলো আমি বসাই। এই অংশটা করছি। প্রথমে আমি কেডি সমান চিহ্ন দিয়ে এখানে কেডি লিখছি। এখানে কি বসাবো, আয় বের হয়েছে কত আমার, 100 টাকা। 1 মাইনাস কর হার, কর হারটা কত, 0.30। এই যে আমি লিখেছি 0.30, 0.30 ডিভাইডেড বাই এনএসবি। এনএসবি আমি কত বের করেছি, 925 টাকা ইন্টু 100। এখন আমি এটা ক্যালকুলেট করব। উপরের 100 সাথে যখন 1 মাইনাস কর হার করা হবে তখন আমার চলে আসবে 70 আর 925 ইন্টু 100। ওভারঅল আমি যখন সম্পূর্ণটা ক্যালকুলেট করব, যখন 70কে 925 দিয়ে ভাগ দিব এবং 100 দিয়ে গুণ দিব, দেন আমার বের হয়ে যাবে 7.56%। 7.56%, যেটা কিনা আমার কেডি। কেডি মানে হচ্ছে কর পরবর্তী ঋণ মূলধনের ব্যয়। তো সুতরাং কোম্পানির কর পরবর্তী ঋণ মূলধনের ব্যয় কত, 7.56%। তো এইটাই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের একটি অঙ্ক, যেটা কিনা আমি তোমাদের আজকে সলভ করে দিলাম। তো নেক্সট ক্লাসে আমি চেষ্টা করব দ্বিতীয় উৎসটা যেটা, সেটা সলভ করার। তো আজকে এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। বাসা থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে। আচ্ছা, তো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।